আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা টিভির প্রাইম টাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। আইসের হাতে এবার শক গ্লাভস, এক বোতামেই বৈদ্যুতিক শক। অভিবাসন অভিযানে নতুন প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ। ১৬ বছর পর একই দিনে ৩ বন্দীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি। টেনেসি, অ্যালাবামা ও ওকলাহোমায় বিরল ঘটনা ঘিরে নতুন বিতর্কে যুক্তরাষ্ট্র। মাতৃত্ব সেবা নেই যুক্তরাষ্ট্রের 1/3 কাউন্টিতে। চিকিৎসার জন্য দূরে ছুটছেন লাখো নারী। বাড়ছে মা ও নবজাতকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। এবং এল সাইদের জয় ঘিরে নতুন বিতর্ক। পুরনো বক্তব্যের অংশ ছড়িয়ে অনলাইনে মুসলিম বিরোধী প্রচারণা ও শরিয়া আতঙ্ক তৈরির অভিযোগ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। অভিবাসন বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের আইস এবার এমন গ্লাভস ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে যা দিয়ে মুহূর্তেই বৈদ্যুতিক শক দেওয়া সম্ভব। কর্মকর্তাদের জন্য হাজার হাজার গ্লাভস কিনতে ব্যয় হতে পারে $2 কোটি। প্রস্তুতকারকের দাবি 3 সেকেন্ডেরও কম সময়ে এটি কাউকে নিয়ন্ত্রণে আনতে কার্যকর। তবে এই গ্লাভস কিভাবে কাজ করবে, কোথায় ব্যবহার হতে পারে এবং মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ ঠিক কতটা, বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী অভিযান আরও কঠোর করার পথে এবার নতুন প্রযুক্তি আনছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। সংস্থাটি কর্মকর্তাদের জন্য এমন হাজার হাজার বিশেষ গ্লাভস কেনার পরিকল্পনা করছে যেগুলো দিয়ে সরাসরি বৈদ্যুতিক শক দেওয়া যায়। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রকাশিত নোটিশ অনুযায়ী এই গ্লাভস কিনতে আইস সর্বোচ্চ $2 কোটি ব্যয় করতে পারে। আগামী মার্চের মধ্যে কেনাকাটা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। গ্লোভ নামে পরিচিত এই ডিভাইস তৈরি করেছে কেন্টাকির একটি প্রতিষ্ঠান। সাধারণ পেট্রোল গ্লাভসের মতো দেখতে হলেও এতে রয়েছে বৈদ্যুতিক শক দেওয়ার ব্যবস্থা। কর্মকর্তারা সুইচ চাপলে গ্লাভসের মাধ্যমে শরীরে বৈদ্যুতিক উদ্দীপনা বা ব্যথা সৃষ্টি করা যায়। প্রস্তুতকারক প্রতিষ্ঠানের দাবি, শকের কারণে তৈরি হওয়া তীব্র অস্বস্তি সাধারণত 3 সেকেন্ডেরও কম সময়ে একজনকে নিয়ন্ত্রণে আনতে কার্যকর। তাদের দাবি, এতে পোড়া দাগ বা স্থায়ী ক্ষত হওয়ার কথা নয়। তবে এই পরিকল্পনা নিয়ে তীব্র উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের অভিযোগ, অভিবাসন অভিযানে আইস কর্মকর্তাদের অতিরিক্ত বল প্রয়োগ নিয়ে আগে থেকেই প্রশ্ন রয়েছে। এখন একটি বোতাম চাপলেই বৈদ্যুতিক শক দেওয়ার সুযোগ তৈরি হলে অপব্যবহারের ঝুঁকি আরও বাড়তে পারে। প্রস্তুতকারক অবশ্য সতর্ক করেছে, শাস্তি হিসেবে শুধু মৌখিক অবাধ্যতার ক্ষেত্রে কিংবা শিশু, গর্ভবতী নারী, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের ওপর এই ডিভাইস ব্যবহার করা উচিত নয়। ভিসার আবেদন করবেন অথচ আগে থেকেই প্রস্তুত রাখতে হবে হাজার হাজার ডলার। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড কর্মসূচি নিয়ে এমনই শঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে 50টি দেশ এই কর্মসূচির আওতায় থাকলেও ভবিষ্যতে তালিকা আরও বড় হতে পারে। সর্বোচ্চ $20,000 এই বন্ড নিয়ে ভ্রমণ শিল্পে উদ্বেগ বাড়ছে। কেন এই ব্যবস্থা নেওয়া হয়েছে, কারা নতুন করে এর আওতায় আসতে পারেন এবং ভ্রমণকারীদের জন্য এর অর্থ কী, বিস্তারিত জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চাওয়া বিদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও কঠিন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, কারণ ট্রাম্প প্রশাসনের চালু করা ভিসা বন্ড কর্মসূচি ভবিষ্যতে আরও অনেক দেশে সম্প্রসারণ করা হতে পারে বলে সতর্ক করেছে মার্কিন ট্রাভেল অ্যাসোসিয়েশন। চলতি আগস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর 2025 সালে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই কর্মসূচিকে স্থায়ী করেছে। এর আওতায় বর্তমানে 50টি দেশের নির্দিষ্ট পর্যটন ও ব্যবসায়িক ভিসা আবেদনকারীকে সর্বোচ্চ $20,000 পর্যন্ত ফেরতযোগ্য বন্ড দিতে হতে পারে। তবে ভ্রমণ খাতের আশঙ্কা, এই কর্মসূচি যদি আরও বেশি দেশে ছড়িয়ে দেওয়া হয় তাহলে যুক্তরাষ্ট্রের পর্যটন শিল্প ও সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। মার্কিন ট্রাভেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জিওফ ফ্রিম্যান বলেছেন, ইতোমধ্যে এমন আলোচনা রয়েছে যে ভিসা প্রয়োজন এমন আরও দেশকে এই কর্মসূচির আওতায় আনা হতে পারে। এমনকি ভবিষ্যতের সব ভিসা প্রয়োজনীয় দেশেও এর অন্তর্ভুক্ত হতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি।
অন্যদিকে ট্রাম্প প্রশাসনের দাবি, এই কর্মসূচির লক্ষ্য ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার ঘটনা কমানো। প্রশাসনের তথ্য অনুযায়ী পরীক্ষামূলক সময়ে সংশ্লিষ্ট দেশগুলো থেকে ভিসা ইস্যু 83% কমেছে এবং ভিসা ওভারস্টে উল্লেখযোগ্যভাবে নেমেছে। কিন্তু একই সময়ে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক ভ্রমণও কমেছে। জুন পর্যন্ত চলতি বছরে বিদেশি ভ্রমণ 4.3% কমেছে। এখন প্রশ্ন, ভিসা বন্ডের আওতা আরও বাড়লে যুক্তরাষ্ট্রের পর্যটন ও অর্থনীতিতে এর প্রভাব কতটা গভীর হবে? যুক্তরাষ্ট্রে একই দিনে 3 মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা খুবই বিরল। দীর্ঘ 16 বছর পর বৃহস্পতিবার সেই নজির ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। টেনেসি, অ্যালাবামা ও ওকলাহোমায় 3 বন্দীর সাজা কার্যকরের প্রস্তুতি চলছে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত আইনি প্রক্রিয়াও রয়েছে আলোচনায়। 3 বন্দীর পরিচয়, অপরাধ এবং সাজা কার্যকরের প্রস্তুতি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে দীর্ঘ 16 বছর পর ফিরতে যাচ্ছে এক বিরল মৃত্যুদণ্ডের নজির। বৃহস্পতিবার টেনেসি, অ্যালাবামা ও ওকলাহোমায় একই দিনে 3 বন্দীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নেওয়া হয়েছে। 3 রাজ্যেই প্রাণঘাতী ইঞ্জেকশনের মাধ্যমে সাজা কার্যকরের পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রে বর্তমানে মাত্র কয়েকটি অঙ্গরাজ্য নিয়মিত মৃত্যুদণ্ড কার্যকর করে, তাই একই দিনে 3 রাজ্যে এমন কার্যক্রমকে অত্যন্ত বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। সর্বশেষ 2010 সালের 7 জানুয়ারি একই দিনে 3 বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। টেনেসিতে মৃত্যুদণ্ডের মুখোমুখি 66 বছর বয়সী অ্যান্থনি ড্যারেল হাইন্স। শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে তিনি মৃত্যুদণ্ড স্থগিতের আবেদন করেছিলেন। তার দাবি, 2টি স্ট্রোকের পর শরীরের একাংশ অবশ হয়ে যাওয়ায় মৃত্যুদণ্ড কার্যকরের সময় প্রয়োজনীয় আইভি লাইন বসাতে জটিলতা হতে পারে। তবে টেনেসি সুপ্রিম কোর্ট তার আবেদন নাকচ করেছে। অ্যালাবামায় মৃত্যুদণ্ডের কার্যকরের কথা রয়েছে জেরেমি উইলিয়ামসের। একটি শিশুকে ধর্ষণ এবং হত্যার দায়ে দোষী সাব্যস্ত এই বন্দী নিজেই মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন করেছিলেন। আর ওকলাহোমায় 70 বছর বয়সী কার্লোস কুয়েস্তা রড্রিগেজের সাজা কার্যকর হওয়ার কথা। 2003 সালে প্রেমিকা অলিম্পিয়া ফিশারকে হত্যার দায়ে তিনি দণ্ডিত হন। 3 রাজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রায় 16 বছর পর যুক্তরাষ্ট্রে একই দিনে 3টি মৃত্যুদণ্ড কার্যকরের নজির তৈরি হবে। ঘটনা ঘিরে ইতিমধ্যে দেশ জুড়ে মৃত্যুদণ্ডের পদ্ধতি, চিকিৎসাগত জটিলতা এবং এর নৈতিকতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সন্তান জন্মের আগে ও পরে প্রয়োজনীয় চিকিৎসা পাওয়া প্রতিটি মায়ের অধিকার, কিন্তু যুক্তরাষ্ট্রের 1/3 কাউন্টিতে এখনও নেই পর্যাপ্ত মাতৃত্ব সেবা। গ্রামীণ নারীদের পরিস্থিতি সবচেয়ে কঠিন। চিকিৎসক সংকটের কারণে অনেককেই জরুরি সেবার জন্য দূরের হাসপাতালে যেতে হচ্ছে। এতে বাড়ছে উদ্বেগ। এই সংকটের কারণ এবং সম্ভাব্য সমাধান নিয়ে থাকছে বিস্তারিত রিপোর্ট। গর্ভাবস্থায় চিকিৎসা নিতে মাইলের পর মাইল পাড়ি দিতে হচ্ছে। কাছাকাছি নেই হাসপাতাল, নেই প্রসূতি চিকিৎসক। যুক্তরাষ্ট্রে মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবার এমনই ভয়াবহ সংকটের চিত্র উঠে এসেছে নতুন এক প্রতিবেদনে। এতে বলা হয়েছে, বর্তমানে দেশটির প্রায় 58 লাখ নারী এমন এলাকায় বসবাস করছেন যেখানে পূর্ণাঙ্গ মাতৃত্ব সেবা সহজলভ্য নয়। মার্চ অফ ডাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতি 3টি কাউন্টির একটি মাতৃত্ব সেবা শূন্য এলাকা। এইসব এলাকায় প্রসূতি সেবা দেওয়া হাসপাতাল কিংবা জন্মকেন্দ্র নেই। পাশাপাশি নেই পর্যাপ্ত প্রসূতি চিকিৎসক কিংবা ধাত্রী। সবচেয়ে বেশি বিপদে গ্রামীণ এলাকার অন্তঃসত্ত্বা নারীরা। দেশটির 35.9% কাউন্টিতে কোনো কর্মরত প্রসূতি চিকিৎসক নেই। গ্রামীণ এলাকায় এই সংকট আরও তীব্র। 57.9% কাউন্টিতে নেই কোনো প্রসূতি চিকিৎসক। শহরাঞ্চলে এই হার তুলনামূলকভাবে কম, 19.4%। আর এই সেবার ঘাটতির প্রভাব পড়ছে বছরে প্রায় 3,70,000 প্রসবের উপরে। প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসক সংকটের পাশাপাশি দীর্ঘ কর্মঘণ্টা, অতিরিক্ত দায়িত্ব, আবাসন সমস্যা এবং দীর্ঘ যাতায়াতের কারণে গ্রামীণ এলাকায় চিকিৎসকদের নিয়োগ আর ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। সমাধানে গ্রামীণ চিকিৎসা প্রশিক্ষণ বাড়ানো, শিক্ষা ঋণ পরিশোধে প্রণোদনা এবং নতুন জন্মকেন্দ্র স্থাপনের সুপারিশ করা হয়েছে। মার্চ অফ ডাইমস বলছে, মা ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে মাতৃত্ব সেবায় বিনিয়োগ বাড়ানোর এখনই সময়। কারণ গর্ভধারণের মতো গুরুত্বপূর্ণ সময়ে চিকিৎসা পাওয়ার সুযোগ কোনো নারীর ভাগ্যের উপরে নির্ভর করা উচিত নয়। একদিকে বিরল আর জটিল রোগ, অন্যদিকে চিকিৎসার বাড়তি খরচ। সব মিলিয়ে অসুস্থ মানুষের জন্য সময়টা কঠিন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নতুন স্বস্তির খবর দিয়েছে সামাজিক নিরাপত্তা প্রশাসন। দ্রুত প্রতিবন্ধী ভাতার তালিকায় যুক্ত হয়েছে আরও 14টি রোগ। এই তালিকায় থাকা রোগী এবং তাদের পরিবারের জন্য কী সুবিধা আসছে
জানুন প্রতিবেদনে। গুরুতর ও বিরল রোগে আক্রান্ত মানুষের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা প্রশাসন। প্রতিবন্ধী ভাতার আবেদন দ্রুত অনুমোদনের বিশেষ তালিকায় এবার যুক্ত হয়েছে আরও 14টি রোগ। ফলে এসব রোগে আক্রান্ত যোগ্য ব্যক্তিদের দীর্ঘ অপেক্ষা ছাড়াই ভাতা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। 2008 সালে চালু হয় দ্রুত সহায়তা ভাতা কর্মসূচি। জীবন হুমকিপূর্ণ বা অত্যন্ত গুরুতর রোগে আক্রান্ত মানুষের আবেদন দ্রুত যাচাই করাই এর মূল লক্ষ্য। নতুন 14টি রোগ যুক্ত হওয়ায় তালিকায় থাকা রোগের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 314টি। এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত প্রায় 12 লাখ মানুষ প্রতিবন্ধী ভাতার অনুমোদন পেয়েছেন। নতুন তালিকায় রয়েছে শিশু ও স্নায়ুতন্ত্রের বেশ কয়েকটি বিরল রোগ। এর মধ্যে আছে আইকার্ডি সিন্ড্রোম, ব্যারাইটসার ইন্টার সিন্ড্রোম, বোরিং অপিটাস সিন্ড্রোম, CASK সম্পর্কিত জিনগত রোগ এবং লাফোরা রোগ। রয়েছে শিশুদের মারাত্মক খিঁচুনির একটি বিরল রোগও। এছাড়া তালিকায় যুক্ত হয়েছে কয়েক ধরনের গুরুতর ক্যান্সার। এর মধ্যে রয়েছে হ্যাপাটোস্প্লেনিক টি সেল লিম্ফোমা, প্রাথমিক হৃদযন্ত্রের সার্কোমা, মস্তিষ্কের ভিতরের প্রাথমিক ম্যালিগনেন্ট মেলানোমা এবং শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়া ইউভিয়াল মেলানোমা। সামাজিক নিরাপত্তা প্রশাসন জানিয়েছে, প্রযুক্তির মাধ্যমে আবেদনপত্রে তালিকাভুক্ত রোগ শনাক্ত করা হয়। ফলে যোগ্য আবেদনকারীদের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। সাধারণ প্রতিবন্ধী ভাতার আবেদন অনুমোদনের 6 থেকে 8 মাস পর্যন্ত সময় লাগতে পারে। নতুন তালিকাভুক্ত রোগের ক্ষেত্রে সেই অপেক্ষা অনেকটাই কমতে পারে। কর্তৃপক্ষের দাবি, এই উদ্যোগ আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে গুরুতর রোগে আক্রান্ত মানুষের কাছে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দিতে সাহায্য করবে। নিরাপদ এলাকা আর ভালো স্কুল। বাড়ি কেনার সময় পরিবারের কাছে দুটি বড় বিবেচনা। কিন্তু যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্টদের এইসব বিষয়ে সরাসরি তথ্য দেওয়া নিয়ে দীর্ঘদিনের বিতর্ক এবার নতুন মোড় নিয়েছে। ট্রাম্প প্রশাসনের আবাসন আর নগর উন্নয়ন বিভাগ নতুন অবস্থান জানালেও কিছু রাজ্যে আইনি বাধা রয়ে গেছে। এই পরিবর্তনের ফলে বাড়ি ক্রেতারা কী সুবিধা বা সমস্যায় পড়তে পারেন? ফারজানা আফরোজের রিপোর্টে জানুন বিস্তারিত। বাড়ি কিনবেন অথচ জানতেই পারবেন না পাশের এলাকায় অপরাধ কতটা বা স্কুলের মান কেমন। যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্টদের তথ্য দেওয়ার স্বাধীনতা নিয়ে এমনই বিতর্ক নতুন করে সামনে এসেছে। নিউ ইয়র্ক পোস্টের এক মতামতধর্মী প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের আবাসন নীতির কারণে বাড়ি ক্রেতাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য থেকে দূরে রাখা হয়েছিল। বিশেষ করে এলাকার অপরাধের হার ও স্থানীয় পাবলিক স্কুলের মান নিয়ে সরাসরি তথ্য দিতে রিয়েল এস্টেট এজেন্টদের নিরুৎসাহিত করা হয় বলে দাবি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী 2021 সালে বাইডেন প্রশাসনের একটি নির্দেশনার পর আবাসন নীতিতে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এরপর জিল্লো ও realtor.com এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে অপরাধ সংক্রান্ত তথ্যের ব্যবহার কমে যায়। ক্রেতাদের সরাসরি তথ্য না দিয়ে অন্য উৎসে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল। তবে এবার ট্রাম্প প্রশাসনের HUD সেই অবস্থান থেকে সরে এসেছে। সংস্থাটি বলছে, ফেয়ার হাউজিং অ্যাক্ট অনুযায়ী স্কুলের মান বা অপরাধের পরিসংখ্যানের মতো প্রয়োজনীয় তথ্য গোপন করার বাধ্যবাধকতা নেই। রিয়েল এস্টেট শিল্পকে পুরনো প্রশিক্ষণ ও নীতিমালা পুনর্বিবেচনার আহ্বানও জানানো হয়েছে। তবে নিউ ইয়র্কের রিয়েলটররা বলছেন, রাজ্য আইনের কারণে এসব বিষয়ে সরাসরি কথা বললে তাদের আইনি ঝুঁকিতে পড়তে হতে পারে। এখন প্রশ্ন, একটি পরিবারের জীবনের সবচেয়ে বড় আর্থিক সিদ্ধান্তের আগে এলাকার নিরাপত্তা ও স্কুল সম্পর্কে পুরো সত্য জানার অধিকার কি ক্রেতাদের থাকবে? বিতর্ক ঘিরে নজর এখন ফেডারেল ও অঙ্গরাজ্য নীতির দিকে। একসঙ্গে পথ চলতে বেরিয়েছিলেন 5 বন্ধু, কিন্তু সেই যাত্রাই হয়ে গেল তাদের শেষ যাত্রা। কলোরাডোর গ্র্যান্ড জাংশনে খাড়া পাহাড়ির ঢালে গাড়ি পড়ে নিহত হয়েছে 17 বছর বয়সী 5 কিশোর। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোক নেমে এসেছে পরিবার ও স্বজনদের মধ্যে। পুরো ঘটনার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 17 বছর বয়সী 5 কিশোরের। নতুন শিক্ষাবর্ষ শুরুর সময় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্র্যান্ড জাংশন শহরে। শনিবার রাতে গ্র্যান্ড জাংশনের লুকআউট লেন দিয়ে যাওয়ার সময় কিশোরদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে যায় খাড়া পাহাড়ি ঢালে। এরপর কয়েক ধাপ নিচে গড়িয়ে গাড়িটি থেমে যায়। রোববার সকাল প্রায় 8:45 দিকে 911-এ ফোন পেয়ে দুর্ঘটনার খবর পায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পাহাড়ের ঢালে বিধ্বস্ত গাড়িটি উদ্ধার করে পুলিশ ও দমকল কর্মীরা।
দুর্ঘটনার সময় গাড়িতে থাকা 5 কিশোরের মধ্যে 3 জন সিট বেল্ট পরেছিলেন। তাদের মধ্যে ছিলেন চালক এবং সামনের আসনের যাত্রী। তবে সিট বেল্ট না থাকায় বাকি 2 কিশোর গাড়ি থেকে ছিটকে পড়েন। দুর্ঘটনায় গুরুতর আহত 5 জনই পরে মারা যান। পুলিশ জানিয়েছে অতিরিক্ত গতি দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে তদন্ত করা হচ্ছে। তবে ঠিক কী কারণে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়েছিল তা এখনও নিশ্চিত নয়। কর্তৃপক্ষ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় নিহতদের আনুষ্ঠানিক পরিচয় প্রকাশ করেনি। তবে পরিবারের সদস্য এবং স্বজনরা 5 কিশোরের পরিচয় প্রকাশ করেছেন। তারা হলেন ব্রাডেন টেলর, ক্রিস্টান টাকার, টাইটাস গোল্ড, উইলিয়াম সিমস এবং টাইলার মার্টিনেজ। স্বজনদের ভাষ্য, সবাই ছিল সম্ভাবনাময় তরুণ। কেউ প্রস্তুতি নিচ্ছিল স্কুলের শেষ বছর শুরু করার, কেউ অপেক্ষা করছিল ড্রাইভিং লাইসেন্স পাওয়ার। 5 কিশোরের আকস্মিক মৃত্যুতে গ্র্যান্ড জাংশন জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নতুন শিক্ষাবর্ষের শুরুর দিনেই প্রিয় সহপাঠীদের হারিয়ে ভেঙে পড়েছেন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা। শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে স্থানীয় সম্প্রদায়। নিউ ইয়র্কের ম্যানহাটনে বাড়ি ভাড়ার বাজারে তৈরি হয়েছে নতুন রেকর্ড। কোরকোরান সানশাইন মার্কেটিং গ্রুপের সর্বশেষ তথ্য অনুযায়ী ম্যানহাটনে একটি বাসার গড় মাসিক ভাড়া বেড়ে দাঁড়িয়েছে $6,655। 1 বছরের ব্যবধানে এই ভাড়া বেড়েছে প্রায় 10%। শুধু গড় ভাড়াই নয়, মাঝারি আর মিডিয়ান ভাড়াও বেড়ে হয়েছে $5,295। 1 বছর আগে যা ছিল প্রায় $5,000। 2 বেডরুমের অ্যাপার্টমেন্টের গড় ভাড়া বেড়ে দাঁড়িয়েছে $8,054 আর 3 বেডরুমের জন্য গুনতে হচ্ছে $12,228 পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন এই মূল্যবৃদ্ধির পেছনে সবচেয়ে বড় কারণ আবাসন সংকট। ম্যানহাটনের রেন্টাল ভ্যাকেন্সি রেট নেমে এসেছে মাত্র 1.49%, যা 1968 সালের পর সর্বনিম্ন। এদিকে মেয়র জোহরান মামদানির প্রস্তাবিত রেন্ট ফ্রিজ, নতুন পেডাতের কর এবং বাড়তি মর্গেজ রেট নিয়েও উদ্বেগ রয়েছে। রিয়েল এস্টেট বিশেষজ্ঞদের আশঙ্কা, এসব নীতির অতিরিক্ত খরচ শেষ পর্যন্ত মার্কেট রেট ভাড়াটিয়াদের উপরেই চাপতে পারে। ফলে ম্যানহাটনে একই বাসার জন্য 1 বছর আগের তুলনায় মাসে $500 থেকে $1,000 বেশি দিতে হচ্ছে অনেক ভাড়াটিয়াকে। মিশিগানের ডেমোক্রেটিক সিনেট প্রাইমারিতে আব্দুল এল সায়েদের জয়ের পর যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। তার বক্তব্যের কিছু অংশকে প্রসঙ্গের বাইরে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে মুসলিম বিরোধী নানা প্রচারণা। বিশেষ করে ইনশাআল্লাহ শব্দটি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। কিভাবে ছড়ালো এসব প্রচারণা, বক্তব্যের আসল প্রেক্ষাপট কি এবং এর পেছনে কি রয়েছে? ফারজানা আফরোজের রিপোর্টে জানান বিস্তারিত। মিশিগানে ডেমোক্রেটিক সিনেট প্রাইমারিতে আব্দুল এল সায়েদের জয়ের পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন। তার বিজয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে মুসলিম বিরোধী নানা প্রচারণা। আল জাজিরার এক তদন্তে উঠে এসেছে এল সায়েদের বক্তব্যের একটি অংশকে প্রসঙ্গের বাইরে নিয়ে তার বিরুদ্ধে ব্যাপক অনলাইন প্রচারণা চালানো হয়েছে। বিশেষ করে নির্বাচনের রাতে এল সায়েদের বক্তব্যে ব্যবহৃত ইনশাআল্লাহ শব্দটি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। উগ্র ডানপন্থী বেশ কিছু অ্যাকাউন্ট এই সাধারণ ধর্মীয় অভিব্যক্তিকে রাজনৈতিক ও ধর্মীয় দখলদারিত্বের ইঙ্গিত হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছে। এল সায়েদের আরও একটি পুরনো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। বক্তব্যটির মূল প্রেক্ষাপট ছিল ট্রাম্প সমর্থকদের রাজনৈতিক আক্রমণের সমালোচনা, কিন্তু অনলাইনে সেটিকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন তিনি সহিংসতার হুমকি দিয়েছেন। এরপর আমেরিকায় সরিয়ে আসছে কিংবা মিশিগান আক্রমণের শিকার, এমন দাবিও ছড়িয়ে পড়ে। এদিকে এল সায়েদের রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা শুরু হয়েছে। তার বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ ও বিভিন্ন সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন কয়েকজন রিপাবলিকান নেতা ও ইসরায়েলপন্থী সমালোচক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাকে ইহুদি ও ইসরায়েল বিরোধী হিসেবে আক্রমণ করেছে। তবে এল সায়েদ এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, ধর্ম, বর্ণ বা পরিচয় নির্বিশেষে সব আমেরিকানের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ভালো চাকরির সুযোগ থাকা উচিত। তার এই অবস্থানকে কয়েকজন প্রগতিশীল ডেমোক্রেট নেতাও সমর্থন করেছেন। এই ছিল বাংলাওয়ান টিভির প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।